আমরা সারা পৃথিবী জুড়ে এটা সমাদৃত হয়েছে। আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি যে প্রণোদনা প্যাকেজগুলি ঘোষণা করেছেন, এগুলি তাকে বাস্তবায়নের জন্য আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেমন আমার সেন্ট্রাল ব্যাংক, সেখানে এগিয়ে এসেছে, বিভিন্ন সার্কুলার করেছে। সেই সার্কুলারগুলি নিয়ে সহজভাবে বোঝার জন্য এখানে একদম সংক্ষিপ্ত আকারে আমরা নিয়ে এসেছি। 5ই এপ্রিল 2020 সালে আমাদের মাননীয় প্রধান ক্ষতিগ্রস্ত শিল্প সার্ভিস সেক্টর প্রতিষ্ঠান সমূহের জন্য যে বলতেছে যে সচল রাখার জন্য, কারণ আমার অর্থনৈতিক চাকা যেন সচল থাকে, সেজন্য প্রথমেই যেটা নিয়ে আসলো যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য একটা প্রণোদনা প্যাকেজ 5,000 কোটি টাকার। দেন হলো শিল্প সার্ভিস সেক্টরে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে প্রায় 30,000 কোটি টাকা। প্রিশিপমেন্ট খাতে বিনিয়োগ, কুটির শিল্প, কৃষি খাতে এবং নিম্ন আয়ের পেশাজীবী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এরকম বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছেন। আমরা এক নজরে যদি একটু দেখি, প্রথমে দেখেন যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কর্মরত কেবলমাত্র শ্রমিকদের জন্য 3 মাসে তাদের বেতনের সমপরিমাণ এখানে 5,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এর পরবর্তীতে আসে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য যেসব শিল্প প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনার প্রভাবে, এদেরকে দেখা যায় যে এখানে 30,000 কোটি টাকা একটা প্যাকেজ ঘোষণা করা হয়। এবং প্রিশিপমেন্ট খাতে যেমন এখানে করা হয় যে 5,000 কোটি টাকা, কুটির, মাইক্রো, ক্ষুদ্র এবং ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 20,000 কোটি টাকা। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিটের আওতায় কাঁচামাল আমদানির সুবিধার্থে আমরা যেটাকে ইডিএফ বলি, বাংলাদেশ ব্যাংকের যে রপ্তানি উন্নয়ন তহবিলের, সেটা বাড়ানো হয় যে তার হলো 12,750 কোটি টাকা। কৃষি খাতে বিশেষ প্রণোদনমূলক, যেটাও ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 5,000 কোটি টাকা। এবং পেশাজীবী ক্ষুদ্র একদম নিম্ন স্তরে তাদেরকে সহায়তা করার উদ্দেশ্যে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ 3,000 কোটি টাকা। এবং এর বাইরে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্মানী বাবদ 100 কোটি টাকা। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার জন্য 750 কোটি টাকা। বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের নিমিত্তে 2,503 কোটি টাকা। এবং প্রতি কেজি চাল 10 টাকা দরে বিক্রির করার জন্য এখানে 251 কোটি টাকা বরাদ্দ করা হয়। এবং লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ বিতরণে 1,258 কোটি টাকা। এখান থেকে অলরেডি লাস্ট মাস কিন্তু এখানে কিছু অলরেডি বিতরণ করা হয়ে গেছে। এবং ভাতা কর্মসূচির আওতায় 815 কোটি টাকা। গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ 2,130 কোটি টাকা। বোরো ধান, চাল ক্রয়ের উদ্দেশ্যে অতিরিক্ত আরো 2 লক্ষ মেট্রিক টন এখানে 860 কোটি টাকা বরাদ্দ করে। এবং কৃষি যান্ত্রিকীকরণের জন্য 200 কোটি টাকা। কৃষি ভর্তুকির জন্য এক্সট্রা আরো 9,500 কোটি টাকা। এবং কর্মসৃজন কার্যক্রমের জন্য 2,000 সহ দেখা যায় 1,01,117 কোটি টাকা। তো এর সাথে আরো 2,000 কোটি টাকা যোগ হয়েছে নতুন করে। আপনারা জানেন যারা ব্যাংক থেকে লোন ছিল তাদের 2 মাসের ইন্টারেস্ট এখানে মৌকুফ করার জন্য, আমাদের হিসাব না করার জন্য সরকার থেকে নির্দেশনা আছে। ওখানে যেই হিসাব আসে তার থেকে প্রায় 2,000 কোটি টাকা গভর্নমেন্ট ভর্তুকি দেওয়ার জন্য অলরেডি বিআরপিটি সার্কুলার 12, যেটা হলো এই 20 সালের, সেই সার্কুলারের মাধ্যমে অলরেডি ঘোষণা করা হয়ে গেছে যে 2,000 কোটি টাকা, তার মানে এখানে আরো 2,000 কোটি টাকা অ্যাড হচ্ছে। তাহলে 1,03,117 কোটি টাকা আমরা দেখতেছি প্রণোদনার প্যাকেজ। তো আমরা আজকে যে আলোচনাগুলি করব, যেগুলি ব্যাংক নির্ভর, ব্যাংকের মাধ্যমে যেগুলি আমাদের ডিসবার্স হবে, যেখানে এক্ষেত্রে এগিয়ে এসেছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। যেমন বিআরপিডি সার্কুলার আমরা জানি যে 7, 8, 9, 10, 11 এবং রিসেন্ট আসছে 12, এই সার্কুলার গুলির মাধ্যমে। আবার এসএনপিডি সার্কুলার, এটা একটা ডিপার্টমেন্টের একটা, আপনারা জানেন যারা সেন্ট্রাল ব্যাংকের সাথে যুক্ত অথবা আমাদের ব্যাংকের সাথে যুক্ত। এবং এসডি সার্কুলার 1, 2, এফআইডি সার্কুলার 1, এগুলির মাধ্যমে নির্দেশনা জারি করেছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যেটা আসে বিআরপিডি সার্কুলার নাম্বার 7। এই 7-এ এখানে বলে যে এটার উদ্দেশ্য হচ্ছে যে সরকার কর্তৃক বরাদ্দকৃত বাজেট থেকে 5,000 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়। এখানে সুদের হার 0, কোনো সুদ দেওয়া লাগবে না, 0। এবং ব্যাংকের শুধু গ্রাহক 2% চার্জ দিবে, এর বাইরে তার কোনো আর ফি নেই।
এটা কাদের জন্য? রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। এই ঋণের মেয়াদ হচ্ছে 3 মাসের, মানে 3 মাসের জন্য যার স্যালারি 3 মাসে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার সেই 3 মাসের অ্যামাউন্টটা সে পাবে। এবং পরিশোধের সময়টা হচ্ছে 6 মাস গ্রেস পিরিয়ড সহ 2 বছর, মানে লং টার্মে এটা পরিশোধ করতে পারবে। এখানে কোনো ইন্টারেস্ট নাই, শুধুমাত্র 2% চার্জ দিবে ব্যাংকে। এবং এই প্যাকেজটা থাকবে কিন্তু 2 বছর ব্যাপী। আর এর পরবর্তীতে এখানে আরো অনেকগুলা সার্কুলার লেটার আসছে। এটা আসছে এই রকমের, যেমন প্রথমে যখন সার্কুলারটা আসে বিআরপিটি সার্কুলার 7, ওখানে বলা হয়েছিল যে সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজার লিমিট, সেই জিনিসগুলি মেনে নিতে হবে। আমরা যখন একটা ব্যাংক থেকে লোন নেয়, ওই ব্যাংকের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের কত পোর্শন পর্যন্ত সে নিতে পারবে। হ্যাঁ, এখানে সিঙ্গেল ব্রোয়ার এক্সপোজারের একটা লিমিট নির্ধারণ করা আছে। তো লিমিট যদি অতিক্রম করে তাহলে সে আর পাবে না। এই ক্ষেত্রে ওইটাকে কিন্তু রহিত করে দেওয়া হয়েছে যে না, ওই অতিক্রম করলেও সে নিতে পারবে। তার মানে এটা গভর্নমেন্টের যে চিন্তা চেতনা হচ্ছে যেন আমার রুট লেভেল অর্থনীতির চাকা যেন সচল থাকে। এরপর আসলো বিআরপিটি সার্কুলার 8। এটা করছে কি, ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প এবং সার্ভিস সেক্টরের ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে কি, যে এক্সিস্টিং কোনো গ্রাহক কোনো ব্যাংকে যে তার লোন আছে, হ্যাঁ, তো সেই লোনটা কি হলো যে তার যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে সেই ওয়ার্কিং ক্যাপিটালের 30% সে এখানে লোন আকারে পাচ্ছে। এবং এটা কি হচ্ছে যে 4.5% তাকে ইন্টারেস্ট দিতে হবে, আর 4.5% গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে। আর এটার প্যাকেজটা হচ্ছে 30,000 কোটি টাকা। এর ভিতরে 50% কিন্তু এখানে পূর্ণ অর্থায়ন হবে, বাংলাদেশ ব্যাংক থেকে করা হবে। এবং এই ঋণের মেয়াদ হচ্ছে 1 বছর, পরিশোধ করবে 1 বছরের ভিতরে, প্যাকেজটা থাকবে 3 বছর। এখানে আমরা যদি দেখি এই সার্কুলার পরেও আবার বিআরপিটি সার্কুলার লেটার আসছে, এখানেও কিন্তু করা হয়েছে, যেখানে তারা হিসাব নিকাশ করার জন্য আমরা দেখা যায় 3 বছরের অডিট রিপোর্ট দরকার হয়, আইসিআরআর করতে হয়। তো ওই ক্ষেত্রে এখন অডিট রিপোর্ট কঠিন হয়ে যাবে, পাওয়াটা সময় সাপেক্ষ হবে। এই জন্য এটাকেও রহিত করে দেওয়া হয়েছে যেন জিনিসটা দেওয়া যায়। এবং ইতিমধ্যে অনেক ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের একটা ডিপার্টমেন্ট অফ আউটসাইড সুপারভিশনের সাথে অলরেডি এগ্রিমেন্ট করা হয়েছে, যে এগ্রিমেন্টের আওতায় যে কোন ব্যাংক কতটুকু দিবে, যেটা কিন্তু অলরেডি ডিটারমাইন্ড হয়ে গেছে এবং এটা কিন্তু এক্সিকিউশন চলতেছে। আমরা এটার উপরে কাজ করতেছি এবং অসংখ্য আমাদের আসতেছে, প্রত্যেকটা যারা এক্সিস্টিং আছে তারা সব এখান থেকে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। আরেকটা আসলো বিআরপিটি সার্কুলার 9, এটা আসছে যেটা 13 এপ্রিল। এখানে বলা হচ্ছে যে এই যে করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলা প্রিশিপমেন্ট যে ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন, এটা কিন্তু 5,000 কোটি টাকা। এটা সুদের হার 6%। এবং এটা হবে কি, রপ্তানির উপর নির্ভর করবে কতটুকু এক্সপোর্ট করতেছে। আর এর মেয়াদ 4 মাস, আর প্যাকেজটা থাকবে হলো 3 বছর। আমরা নিচে একটু ডিটেইল যাব, এখানে শর্ট আকারে বলে যাচ্ছি। এরপর আসতেছে সিএমএস, এর মানে হলো কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প খাত। এখানে বলা হচ্ছে এটার জন্য কিন্তু 20,000 কোটি টাকার প্যাকেজ। তফসিলি ব্যাংক মোট অর্থায়নে 20,000 কোটি টাকা, যা বাংলাদেশ ব্যাংক থেকে এটা 50% শর্ত সাপেক্ষে পূর্ণ অর্থায়ন হবে। আর এটা সুদের হার হচ্ছে 4% এবং 5% গভর্নমেন্ট ভর্তুকি দিবে। তাহলে গ্রাহকের থেকে গ্রাহক মাত্র 4% ইন্টারেস্টে এখানে ইয়েটা পাবে, লোনটা পাবে। এবং এই ঋণ গ্রহীতার মেয়াদ হচ্ছে 1 বছর পাবে, পরিশোধের সময় 1 বছর। এই প্যাকেজটা কন্টিনিউ হবে 3 ইয়ার্স পর্যন্ত। দেন আসলো কৃষি খাতে, এটা পূর্ণ প্রণোদনমূলক যে স্কিম আছে, এটা ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আমাদের আছে এসডি সার্কুলারের মাধ্যমে, যেটা 5,000 কোটি টাকা। এটা হবে কেস টু কেস ভিত্তিক, সুদের হার 4% এবং 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 1.5 বছর ব্যাপী এই পেমেন্ট করার সুবিধাটা থাকবে। এবং 30/9/20 ভিতরে এবছরে এটার বিতরণ করতে হবে, এটা একটা কন্ডিশন আছে। এরপর আমরা দেখি কৃষি খাতে ধান, গম, শস্য দানা ইত্যাদির এখানে ওয়ার্কিং ক্যাপিটাল প্রায় এখানে ব্যাংকের নিজস্ব অর্থায়ন। কারণ প্রত্যেকটা ব্যাংক আপনারা জানেন যে সেন্ট্রাল ব্যাংক প্রতি বছর প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টার্গেট ফিক্সড করে দেয় এবং যার যার অ্যালোকেশন করা আছে। বিশেষ করে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সাথে সেন্ট্রাল ব্যাংকের এমইউ আছে, প্রতি বছর এটা রিভাইজ হয়, সমস্ত টার্গেটগুলি ফিক্সড করে দেওয়া হয় এবং এগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। এবং পরবর্তীতে আমি যেমন আমার লোন গ্রোথ কত হবে,
আমার অ্যাডজাস্টিং গ্রোথ কত, আমি কত টাকা কোন খাতে দিতে পারবো, শস্য খাতে কত দিতে পারবো, কৃষি খাতে কত দিতে পারবো, এই সবগুলি কিন্তু প্রত্যেকটার ইন্ডিকেটর দেওয়া আছে। এখানে 14,500 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে সুদের হার 4%, 5% সরকার ভর্তুকি দিবে। এরপর আমরা আর দেখি যে আর একটা সার্কুলার দেওয়া হয়, এফআইডি সার্কুলার। এখানে বলে যে নিম্ন আয়ের পেশাজীবী, কৃষি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পূর্ণ অর্থায়ন স্কিমের ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে 3,000 কোটি টাকা। এখানে দেখা যায় সুদের হার 9% এবং এটা হবে 1 বছর থেকে 2 বছর পিরিয়ডে পাবে এবং সাপ্তাহিক অথবা মাসিক, এবং এটা ইয়াটা হবে 3 বছর ব্যাপী। এরপরে আরো একটা আছে ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিটের আওতায় যে কাঁচামাল, এখানে আমার আসতেছে 12,750 কোটি টাকা। টোটাল দেখা যায় এখানে 95 মতো আসে। আর আমরা যদি একটা বিস্তৃত আকারে যাই, বেশি না, আমরা শর্টই আছে, একটু আলোচনা করা যায় যে কিভাবে জিনিসটা পাওয়া যাবে, এবং অলরেডি ব্যাংকগুলি কাজ করতেছে। তো আমরা সর্বশেষ আপডেট সহ একটা আইটেম এখানে আনা হয় নাই, যে 2,000 কোটি টাকা ইন্টারেস্টেডটা। তো এখানে আমরা দেখি যে 2রা এপ্রিল যে ঘোষণাটা আসে যে 5,000 কোটি টাকা, এটা হলো শ্রমিকদের বেতনের উদ্দেশ্য, শুধু 3 মাসের বেতন। এই বেতনটা কিভাবে হবে, যে গত ডিসেম্বর 19-এ, জানুয়ারি 20-এ এবং ফেব্রুয়ারি 20-এ যে বেতন পরিশোধ করা হয়েছে তার ভিত্তিতে যে কত টাকা দিছে, কারণ এগুলো হয়তো কোনো ব্যাংক ট্রানজাকশন আছে অথবা এমন আছে যে এটা তার নিজস্ব অ্যাকাউন্টিং আছে, সেইগুলি দেখে ভেরিফাই করে ওই টাকার উপরে 3 মাসের এবং সরাসরি এটা কিন্তু একদম ওই রুট লেভেলে তার আইদার মোবাইলে অথবা অ্যাকাউন্টে তার কাছে চলে যাবে। এটা কিন্তু এই যে গার্মেন্টসের মালিক উনি পাচ্ছেন না, এটা সরাসরি কিন্তু ওর অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং অলরেডি এটা ডিসবার্স হয়ে গেছে প্রিভিয়াসলি, এবং এটা সুন্দরভাবে ডিসবার্স হয়েছে, সবাই যার যার মতো পেয়ে গেছে এবং এটা কন্টিনিউ হচ্ছে। তো এখানে যে প্রতিষ্ঠানগুলি 80% যেমন রপ্তানি করে, তার যে উৎপাদনের এরিয়াটা, এইটা হলো ক্রাইটেরিয়া, এবং 3 মাস বেতনগুলি তার আইদার অ্যাকাউন্টে দিছে অথবা যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে অ্যাকাউন্ট করার সুযোগ করে দিছে, যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে মোবাইলে দেওয়া হয়েছে, এবং অনেকগুলি সার্কুলার পরবর্তীতে আসছে যে বলা হয়েছে যে এটা মোবাইলের মাধ্যমে যেন দেওয়া হয়, অথবা এটা যেন কোনোভাবেই কারো হাতে না যায়, হাতে গেলে এটা মিসইউজ হবে। এর ফলে ব্যাংকগুলি কিন্তু সেভাবে কাজ করেছে, এবং এখানে শ্রমিকদের বেতন দেওয়া এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক হতে, গ্রাহক হতে ন্যূনতম 3 মাসের রপ্তানি কার্যক্রম থাকতে হবে। কন্ডিশন হচ্ছে ওই ব্যাংকে ওই গ্রাহকের রপ্তানি কার্যক্রমে থাকতে হবে, যে প্রসিডিওর গুলা মেনটেন করে সে যে কাজ করতেছে সেটার চার্জ মাত্র 2% সার্ভিস চার্জ, কোনো ইন্টারেস্ট নাই, একদম ফ্রির মতো জিনিসটা। এবং এই ঋণের মেয়াদ 6 মাস, গ্রেস পিরিয়ড সহ 2 বছর, এবং 18টা কিস্তিতে এটা দিবে। এখানে আমরা একটু যদি দেখি যে এই তহবিল ব্যবস্থাপনাটা কারা করবে, আমাদের সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টস এবং বাজেট ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট, এর সাথে ব্যাংকগুলির একটা এগ্রিমেন্ট হয়েছে এবং এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ফলো আপ করা হচ্ছে। আর এই ঋণ পরিশোধ যদি না করে বা শ্রেণীকরণ যদি হয়, তাহলে বকেয়ার উপর 2% দণ্ড সুদ আদায় হবে। মনে করেন এমন হলো যে আমরা 18টা কিস্তি করে দিলাম কিন্তু গ্রাহক দিল না, তখন কি হবে? তখন যে এই লোনটা তখন ক্লাসিফাইড হয়ে যাবে এবং তার উপরে তখন কিন্তু 2% দণ্ড সুদ চার্জ করা যাবে, এর আগে কিন্তু তার উপরে কোনো চার্জ হবে না। এবং অন্যান্য অর্থ বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট সময় পরে আমাদের যে ব্যাংকের আমরা যদি দিয়ে দিই, বা আমার প্রথম তো ব্যাংক থেকে আনছি, পরে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু সেন্ট্রাল ব্যাংকের সাথে আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট করে ফেলবে। এরপর আমরা দেখি যেটা ভাইটাল এবং এটা খুব ভালোভাবে চলতেছে এবং শুরু হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলতে পারে, এজন্য এখানে বলা হয়েছে যে এটা বিআরপিটি সার্কুলার 8-এর মাধ্যমে আসছে। এটা হচ্ছে যে 30,000 কোটি টাকার একটা প্যাকেজ, এর 50% পূর্ণ অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। আর এটা কোথায়? শিল্প এবং সার্ভিস সেক্টরের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল, যেন প্রতিষ্ঠানটা চলতে পারে। এখানে কারা পাবে? পাবে হচ্ছে ঋণ বিতরণের পূর্বে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের পার্টিসিপেটের এগ্রিমেন্ট করতে হবে ব্যাংকগুলির। অলরেডি আমরা করে ফেলছি এবং অনেক ব্যাংক সবাই করে ফেলছে, ওটা একটা নির্দিষ্ট ডেট ছিল, হ্যাঁ, ডসের সাথে এটা এগ্রিমেন্ট হয়েছে। তো এর আলোকে কে কত টাকা লোন দিবে, হ্যাঁ, তাকে অ্যালোকেশন অলরেডি করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেক ঋণ বিতরণের পূর্বে ব্যাংকিং ওই যে আমাদের বিআরপিডি বিভাগ থেকে সম্মতি নিতে হবে। সম্মতি মানে আমরা সব গুজগাছ করে
বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা হবে বোর্ডের অনুমোদনের পরে। ওখান থেকে কিন্তু ফাইনালি একটা আসবে যে হ্যাঁ দেওয়া যেতে পারে। এবং 31শে ডিসেম্বর 19 ভিত্তিক ওই সকল ব্যাংকের যে তারা যে কতটুকু ব্যাংকের সাথে বা আমরা জানি প্রত্যেকটা জিনিস ঘটে কিন্তু ব্যাংক আর গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে। তো এখন যে গ্রাহক যে ব্যাংকের সাথে তার লেনদেন আছে তার চাহিদার উপরে ভিত্তি করেই কিন্তু এই জিনিসটা নির্ধারণ হবে তার ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে। এবং ঋণ বিতরণের 3 বছরের মানে বলতেছে 3 বছরের প্যাকেজ হবে, তবে কোনো একক গ্রাহকের কোনো কালে ঋণ বিনিয়োগের প্যাকেজের মেয়াদ হবে 1 বছর। এবং রিনিউ করা হলে সুদ মুনাফা কোনো ভর্তুকি পাওয়া যায় না। ব্যাপার হচ্ছে এটা 1 বছরের জন্য, 1 বছর ভিতরে তাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। কিভাবে দিবে? যে এর সুদের হার 9% হলেও গ্রাহক দিচ্ছে কিন্তু 4.5%, আর বাকিটা গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে ব্যাংকে। এবং মোট ঋণের বরাদ্দের 50% শর্ত সাপেক্ষে আমরা ভর্তুকি পাবো সেন্ট্রাল ব্যাংক থেকে। এবং মঞ্জুরিকৃত ঋণের সীমা যেমন এমন আছে, আমি জানি একজন গ্রাহকের আপনি যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ লোন দেই, এই সীমাটা অনেক সময় অতিক্রম করে ফেলে। কিভাবে? ইন্টারেস্ট চার্জ হয়ে এটা অতিক্রম করতে পারে। তো ওই ক্ষেত্রে কি হবে? যদি এমন হয়, যদি বেশি হয়, তাহলে প্রথম ছিল যে পরবর্তী কোয়ার্টারের 5 কর্মদিবসের ভিতরে সে তাকে এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। পরবর্তী আরেকটা সার্কুলার আসলো, সার্কুলার লেটার, সেখানে বলা হয়েছে না 5 দিন কম হয়ে যাবে, এটা 10 দিন করার জন্য বলছে। তো এখানে আমরা দেখি যে লাল দাগ দেওয়া আছে, এটা প্রথমে 5 ছিল, পরবর্তীতে এটা কিন্তু 10-এ এটা ইয়ে করছে যে 10 দিনে আমরা যেন ইয়ে করতে পারি। এরপর দেখেন বিরূপ মানে শ্রেণীকরণ হলে প্রভিশন সংরক্ষণ সহ যদি এমন হয় উনি সময় মতো টাকাটা দিল না, তখন কিন্তু আমার এটা সিএল হয়ে যাবে, ক্লাসিফাইড হয়ে যাবে। তখন কি হবে? এটাকে কিন্তু আমার স্বাভাবিকভাবে আমার তখন জেনারেল লোন হয়ে যাবে। আমি কিন্তু ইয়া পাবো না, আমি কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে ভর্তুকি আর পাবো না। তখন কি হবে? এটা ব্যাংকের দায়িত্ব যে তুমি কাকে দিচ্ছ। ব্যাংক তখন যাচাই বাছাই করে দিবে যে কার যার সাথে যে সম্পর্ক, এবং ব্যাংক তখন আর ভর্তুকি পাবে না, পুরাটা কিন্তু ব্যাংকের দায়িত্বে আসতেছে। এবং তখন কি করতে হবে? আমাকে প্রভিশন করতে হবে। আর আমরা জানি প্রভিশনটা কোথায় যায়? আমার প্রফিট এন্ড লসে আমার হিট করে এটা, এর ফলে আমার কি হয়? আমার যে প্রফিট কমে যায় অর্গানাইজেশনের। এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ মনিটরিং সেল এটা তদারকি করবে, এখানে স্পেসিফিক লোক নিয়োগ করা এবং ব্যাংকের নির্বাহীর তত্ত্বাবধানে একটা সেল গঠন করা। প্রত্যেক ব্যাংকে এরকম সেল গঠন করা হয়েছে, সম্ভবত প্রত্যেকটা ব্যাংকে একজন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আছেন প্রত্যেক ব্যাংকে, আমাদের ব্যাংকেও 4 জন আছেন। এই রকমের একজনের নেতৃত্বে এটা একটা সেল গঠন করা হয়েছে। তো এখানে আরো যে ঘটনা হলো যে প্রতি ত্রৈমাসিক ভর্তুকির জন্য আবেদন করতে হবে এবং যাচাই পূর্ব তার ঋণের উপর আরোপিত সুদ আদায় যদি না হয় তাহলে সরকারের নিকট থেকে সুদ প্রাপ্ত হবে না। তার মানে আমি কিন্তু প্রতি কোয়ার্টারে তার থেকে আদায় করতে হবে। যদি না আদায় করতে পারি তাহলে কিন্তু আমি ক্লেম করতে পারবো না যে আমার ভর্তুকির জন্য যে এটা 50% আমি ভর্তুকি চাচ্ছি সেটা আমি পাবো না। এবং ঋণের পূর্ণ অর্থায়ন ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন তদারকি করতেছে। প্রদানের জন্য বিবেচিত হলে তা ব্যাংকের অনুমতি পূরণ করতে হবে। এ গেল ওইটা। এরপর ওইটার আলোকে আসে বিআরপিডি 10, যেখানে ওই যে পূর্ণ ভরণের 30,000 কোটি টাকার অর্ধেক, যেটা হলো 15,000 কোটি টাকা, এর মেয়াদ 3 বছর, এর এখানে 4%। আমরা এটা ওইটার সাথে যুক্ত, একটু আগে যেটা আলোচনা করলাম। এরপর আসতেছে বিআরপিডি সার্কুলার 9, সেখানে বলতেছে যে প্রিশিপমেন্ট ক্রেডিট খাতে পূর্ণ অর্থায়ন। এটা কি? যে রপ্তানিমুখী শিল্পের প্রিশিপমেন্ট খাতে এটা বিনিয়োগ করা যাবে। এটা 5,000 কোটি টাকার প্যাকেজ এবং এটা ওই বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে, যেমন এখানে ডিপার্টমেন্ট আছে সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তার সাথে ব্যাংকগুলির এগ্রিমেন্ট। এবং ঋণের মেয়াদ হবে 3 বছর এবং আবর্তনযোগ্য, মানে এটা কন্টিনিউ হবে এবং ঘুরতে থাকবে, আবর্তনযোগ্য। এবং পূর্ণ অর্থায়ন মঞ্জুরির সময় বাংলাদেশ ব্যাংকের সমস্ত বিধিবিধানগুলি মেনে নিতে হবে এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের রপ্তানি মূল্যের প্রত্যাবর্ষণ ওভারডিউ যদি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে পূর্ণ অর্থায়ন সুবিধা বিবেচিত হবে না। তার মানে এখানেও কিন্তু ব্যাংক গ্রাহকের থেকে আদায়ের ব্যবস্থা এবং এটা রেগুলার রাখার ব্যবস্থা ব্যাংকের করতে হবে। এবং কোনো প্রতিষ্ঠানকে 1 বছরের বেশি এই সুবিধা দেওয়া যাবে না। এবং জাহাজীকরণ মানে শিপমেন্টে তারিখের 120 দিনের মেয়াদ এক্ষেত্রে 180 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।
যেটা আগে ছিল 120 দিন, সেটা 180 দিন বাড়িয়ে দিয়ে এখানে সুবিধা দেওয়া হয়েছে, এবং এই মেয়াদের পূর্ণ অর্থায়ন করা যাবে এবং মেয়াদ শেষে তা পরিশোধযোগ্য হবে। আর এই ক্ষেত্রে আমরা যদি সুদের হার কত, সুদের হার মাত্র 6%, আর 3% এখানে কি হচ্ছে, পূর্ণ অর্থায়ন সুবিধার উপর 3% হচ্ছে সুদ আমরা আরোপযোগ্য হবে। 6% মাত্র সুদের হার। এখানে ঋণ বিতরণের ঝুঁকি এবং আদায় এটা কিন্তু ব্যাংকের উপর ন্যস্ত, যে আমি যে ঋণটা দিলাম এটা আদায় কতটুকু হবে এটা কিন্তু ডিপেন্ড করে ব্যাংক আর গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে। এজন্য আমরা দেখি যে ট্রাস্টেড যে আমাদের ক্লায়েন্ট আছে এগুলি ওনাদেরকে দেখা যায় এইভাবে ব্যাংকগুলি ওদের সাথে এগিয়ে আসতেছে, এবং এই প্যাকেজগুলি কিন্তু অলরেডি এক্সিকিউশন শুরু হয়ে গেছে, কাজ চলতেছে, প্রত্যেকটা ব্যাংক এদের উপরে কাজ করতেছে। এখানে আরেকটা আছে, এই বিতরণের অন্যান্য যে নীতিমালা আছে এখানে কিন্তু সিঙ্গেল ব্রড এক্সপোজার লিমিটটা এটার জন্য প্রযোজ্য, এই প্যাকেজের জন্য। প্রথমটার জন্য কিন্তু প্রযোজ্য ছিল, সেটা রহিত করা হয়েছে। এরপর আরেকটা দেখি, এটা হচ্ছে আমাদের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য। এখানে কি বলছে যে এটা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে, এটা একটা চলতি মূলধন, এটার প্যাকেজটা হচ্ছে টোটাল 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকার যে করোনা ভাইরাস মোকাবেলার বিশেষ ঋণ সুবিধা, এটা হলো এসএমই প্যাকেজ। এটা হ্যাঁ, তফসিলি ব্যাংকের মোট অর্থায়নের 20,000 কোটি টাকা, যা বাংলাদেশ ব্যাংকের 50% কিন্তু পূর্ণ ভরণ হবে। 10,000 কোটি টাকা এখানে পূর্ণ হবে যে শর্ত সাপেক্ষে, এবং এই বাংলাদেশ ব্যাংকের 10,000 কোটি টাকা আবর্তনশীল পূর্ণ অর্থায়নযোগ্য। যারা ফান্ড পাবে, কারা পাবে? এখানে আমরা দেখি যে এখানে বলছে যারা খেলাপি নয়। আবার কিন্তু এটা এমনও হতে পারে যদি পরিস্থিতি চেঞ্জ হয়, দেখা যাবে আর একটা সার্কুলার আসবে, হয়তো এটার জন্য সুবিধা দিয়ে দিতে পারে, কারণ এটা প্রতিনিয়ত কিন্তু আমাদের বিভিন্ন সার্কুলার আসতেছে এবং আমরা এগুলিকে অ্যাডপ্ট করে নিচ্ছি। সেন্ট্রাল ব্যাংক যাই দিচ্ছে এটার সাথে কিন্তু সাথে সাথে আমরা গুছিয়ে অ্যাডপ্ট করে নিচ্ছি। আজকে এই জিনিসটা আছে, কালকে এই জিনিসটা নাও থাকতে পারে। এটার এই যে বারটা দিয়েছে, বারটা অবশ্যই রহিত করে দিতে পারে যে কোনো সার্কুলারের মাধ্যমে। আপাতত এখন এমনই আছে। এবং কুটির ও মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্পের উদ্যোক্তারা যারা ব্যাংক হতে কোনো ঋণ পূর্বে নেন নাই, যারা এক্সিস্টিং আছে, আবার যারা নেন নাই নতুন, তারাও এই আওতায় আসতেছে। তারা যারা নেন নাই এবং পূর্বে নেন নাই এবং নিজস্ব তহবিল হতে ব্যবসা পরিচালনা করতেছেন এবং বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনার কারণে, এবং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ ব্যবহার করা যাবে। যারা রেগুলার, আমরা যেন চাকাটা যেন ঘুরে এবং চলা যায়, এবং এটা ব্যবহার করা যাবে। এখানে আরেকটা বলতেছে যে শর্ত আছে কিছু। শর্ত হলো পূর্ণ অর্থায়ন স্কিম পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাথে স্পেসিফিক চুক্তি হবে। ব্যাংকগুলি, অনেক ব্যাংক হয়ে গেছে অলরেডি, চুক্তি হবে, এবং এই চুক্তির আলোকে যে এই যে টার্নওভারের ভিত্তিতে মূলধনের হিসাব করতে হবে, এবং চলতি বিনিয়োগের স্থিতি 30% বা বিগত 3 বছরের পরিচালনার ব্যয়ের 50%, এই দুইটার ভিতরে যেটা কম, যেটা এমন হচ্ছে যে আমি ওর ওয়ার্কিং ক্যাপিটালটা আপনি কিভাবে হিসাব করবেন, হিসাব করার এখানে পদ্ধতি বলে দিছে। যে এই প্রতিষ্ঠানটা, মনে করেন একটা নতুন প্রতিষ্ঠান আপনার কাছে আসলো, আর তার সাথে আপনার সম্পর্ক নাই, তো ব্যাংক চলে কিন্তু ব্যাংক আর গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে। কারণ ওই ট্রাস্টেড গ্রাহক হলে তার সাথে আপনি নিশ্চিন্তে তার সাথে আপনি লেনদেন করতে পারেন, তাকে লোন দিতে পারেন, আদায় হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন নতুন যখন আসে তখন তাকে আপনি কিভাবে আপনার গ্রাহক বানাবেন? এখানে বলছে যেহেতু করোনার প্রভাবে গভর্নমেন্ট এই সুবিধাটা দিচ্ছে, এক্সিস্টিং আছে এবং নতুন যারা আসবেন নতুনদেরকেও দিচ্ছে, তাহলে কি হচ্ছে যে টার্নওভারের ভিত্তিতে তার মূলধন হিসাব করতে হবে। কি হবে যে চলতি বিনিয়োগের স্থিতি 30%, কি হবে বিগত 3 বছরের যে পরিচালন ব্যয়, মানে কি অপারেটিং এক্সপেন্স যা ছিল তার 50%, অথবা 30% হচ্ছে চলতি বিনিয়োগের 30%, যেটা কম হবে অতটুকু উনি এখানে পাওয়ার যোগ্যতা অর্জন করেন। এবং আরেকটা বলছে যদি ট্রেডিং ব্যবসা হয় সেই ক্ষেত্রে টার্নওভারের 25%। এবং আরেকটা দেখেন, আরেকটা কন্ডিশন আছে যে 31 মার্চ 20 এর দায়ী স্থিতির উপর ভিত্তি করে সর্বোচ্চ 10% বিনিয়োগযোগ্য হবে। এই প্যাকেজের মেয়াদটা হবে 3 বছর। তারপরে সুদের কি টোটাল 9%, কিন্তু 4% বিনিয়োগ, এখানে বলতেছে বিনিয়োগের সুদ হবে 4%, আর সরকার ভর্তুকি দিচ্ছে 5%। তার মানে যে গ্রাহক আপনার সাথে বা ব্যাংকের সাথে লেনদেন বা আসছেন এই প্যাকেজের আওতায়,
ওনাকে মাত্র 4% ইন্টারেস্ট দিতে হবে, আর 5% গভর্নমেন্ট দিচ্ছে। এবং সরকারি ভর্তুকির পরিমাণ ঋণ গ্রহীতার দায় হিসেবে বিবেচিত হবে না। বলে দিচ্ছে যে এই যে মনে করেন আমি যদি আবার বলি যে 9% হওয়ার কথা, তোমার 4% দিছি, তার মানে যে বাকিটা যে তার দায় তা না, তার অনলি দায় হলো 4%। এবং বলতেছে ঋণটি খেলাপি যদি হয় তাহলে ঋণ গ্রহীতার দায় হিসেবে দেখানো যাবে। যদি এমন হয় আমার যে শিডিউল করা থাকবে যে সে তার কবে দিতে হবে, যদি ঠিক মতো রিপেমেন্ট না করে, হ্যাঁ, এই যে 4% ইন্টারেস্টে, তখন কিন্তু আমার ব্যাংকের এটা দায় হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু ব্যাংকের দায়িত্ব যে আপনি কাকে দিচ্ছেন এবং তার থেকে আদায় কিভাবে হবে। আর যদি খেলাফি হয়ে যায় তখন কিন্তু আমি আর পূর্ণভরণ পাচ্ছ না, আমি পূর্ণভরণ পাবো না, বাংলাদেশ ব্যাংকের কাছে তখন আর মুখ দেখাইতে পারবো না, কারণ আমি এটা আদায় করতে পারি না। এটা আর এটা সুদের হারটা কিভাবে, এই যে 4% কিভাবে হিসাব হবে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে। যতটুকু দিয়ে ফেললো সেটা বাদ যাবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট চলে যাবে, আর তখন যতটুকু থাকবে তার উপরে 4% হিসাবে। মানে এখানে পদ্ধতিটাও কিন্তু ডিফারেন্ট। অন্যগুলো হয়তো সরল রৈখিক ভাবে আমরা ডাইরেক্ট আমি 4% বা 5% করে ফেললাম, এখানে কিন্তু ডাইরেক্ট না, যে যতটুকু দেওয়া হয়ে গেছে সেগুলি বাদ দিয়ে যা থাকবে তার উপরে আমার সুদ হিসাব করতে হবে। তারপরে বলতেছে মঞ্জুরিকৃত ঋণ সীমা অতিরিক্ত হতে পারবে না। যে আমি যদি মঞ্জুরি করলাম, হ্যাঁ, আপনি মনে করেন যে 2 কোটি টাকা দিলেন বা 5 কোটি দিলেন, যদি এমন হয় যে সে দিল না, তার ইন্টারেস্টটা জমে এখন 5 কোটি প্লাস হয়ে গেল, তাহলে কি হবে, এইটার পর্যন্ত যাইতে পারবে না। এই জন্য তাকে এটাকে রিপেমেন্ট করার আমরা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা মানে কি, যে ব্যাংক উদ্বুদ্ধ হয়ে এটা সর্বদা ফলো আপ রাখতে হবে এবং তার সাথে এমন লিওজ করতে হবে সে যেন দিতে পারে। এবং গ্রেস পিরিয়ড সর্বোচ্চ এখানে 3 মাস। তাহলে এই প্যাকেজের আওতায় দেখা যায় 20,000 কোটি টাকা, যেটা হচ্ছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প, এদের জন্য। এখানে পুরানরা যেমন আছে, নতুনরা আসার সুযোগ আছে। আর এখানে যদি এটা শ্রেণীকরণ হয়ে যায় তখন কিন্তু আমার ব্যাংক প্রভিশন করতে হবে এবং ত্রৈমাসিক ভিত্তিতে, মানে 3 মাস পর পর এর দায় স্থিতি বিনিয়োগযোগ্য স্থিতির মধ্য থেকে 5% ভর্তুকির টাকা আবেদন সাপেক্ষে প্রদানযোগ্য হবে। তার মানে কি, আমি প্রতি কোয়ার্টারে তার থেকে আদায় করার পর আমি কিন্তু সেন্ট্রাল ব্যাংকে তখন আবার অ্যাপ্লাই করবো যে এই ইয়াতে আমার এত টাকা আমার তোমার কাছে আমি ভর্তুকি চাই। তখন সেন্ট্রাল ব্যাংক এটা পুঙ্খানুপুঙ্খ দেখবে, দেখার পরে যাচাই বাছাই করার পর তারপরে এই জিনিসগুলা তখন ডিসবার্স করবে, আমার অ্যাকাউন্টে আসবে। আর যদি আমার ভুল হয়, ব্যাংক যদি এখানে ভুল করে, তাহলে কিন্তু আসলে এখানে পুরোটা লায়াবিলিটিটা ব্যাংকের উপরে চলে আসতেছে। এবং ঋণ খেলাফি হলে ব্যাংক তার নিজস্ব নীতিমালায় ব্যবস্থা গ্রহণ করবে, কারণ প্রত্যেকটা ব্যাংকের তার সেন্ট্রাল ব্যাংকের যে ক্রেডিট পলিসি বা যেটা গাইডলাইন্স দেওয়া আছে তার আলোকে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু তার ক্রেডিট পলিসি আছে, প্রত্যেকটা ব্যাংকে তার ক্রেডিট কমিটি আছে, প্রত্যেকটা ব্যাংকে তার বোর্ড আছে, প্রত্যেকটা ব্যাংকের যে টপ ম্যানেজমেন্ট আছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার নীতিমালার আওতায় এখানে দেখা যাবে যদি সে খেলাপি হয়, ব্যাংক তার নিজস্ব নীতিমালার আওতায় একে খেলাপি হিসেবে পরিগণিত করবে এবং পূর্ণ অর্থায়িত অর্থ আদায় ব্যাংকে রক্ষিত চলতি হিসাব পর্যাপ্ত না থাকলে 2% হাতে অতিরিক্ত অর্থ আদায় করে। যেমন সেন্ট্রাল ব্যাংকে যদি আমার কারেন্ট অ্যাকাউন্ট নর্মালি আমার থাকে, যদি না থাকবে তখন দেখা যাবে ওই যতটুকু ছিল না তার উপরে 2% আবার চার্জ করে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক আমার ইয়ে থেকে ডেবিট করে ফেলবে। এই প্যাকেজের আওতায় যেটা পূর্ণ ভরণ করা হবে সেটা এসএমএ সার্কুলার 2/26/4 আসে। এই যে ওই 20,000-এর অর্ধেক 10,000 কোটি টাকা, তার সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, আর সেটা সম্ভবত আপনারা পাবেন। আর এখানে আরেকটা ব্যাপার আছে, এরপরে আসলো এসিডি সার্কুলার 1, যেটা 13 এপ্রিল জারি করা হয়। এটা হচ্ছে 5,000 কোটি টাকার প্যাকেজ। এই এসিডি মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট, এর জন্য নাম হলো এসিডি, এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট। যেমন আমরা দেখি ডস মানে কি, ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন, এরকম বিআরপিডি, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টাল যে ওয়ার্ক এবং সার্কুলার গুলিও কিন্তু এইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। পাশাপাশি প্রতি বছর কিন্তু নতুন নতুন সার্কুলার হয়। যেমন এখন যদি আমি দেখি বিআরপিডি সার্কুলার 7-8, গত বছরও কিন্তু ছিল বিআরপিডি সার্কুলার 7-8, তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করব বিআরপিডি সার্কুলার 7/2020, তার মানে এটা কিন্তু ইউনিক একটা। কিন্তু আমি যদি বলি বিআরপিডি সার্কুলার 7, এটা কিন্তু আমার অনেকগুলো আছে, প্রতি বছরই আছে। তাহলে আমাকে জানতে হবে যে বিআরপিডি সার্কুলার 7/2020,
তাহলে 20 সালের 7 নম্বর সার্কুলারটা বিআরপিডি। তো এইভাবে এখানে আমরা যদি দেখি যে এসিডি সার্কুলার 1 13 এপ্রিল জারি করা হয়, এরপরে আবার 2 জারি করা হয় যেটা হলো 27 এপ্রিল। এখানের মূল হচ্ছে যে কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে 5,000 কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিম গঠন করা হয়। এবং এখানে কি করা হয় দেখেন যে এই যে 5,000 কোটি টাকা, এটা হলো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ফান্ড থেকে। কারা পাচ্ছে? যারা হলো মৌসুমী ভিত্তিক ফুল, ফল, মৎস্য, পোল্ট্রি, ডেইরি, প্রাণী সম্পদ এগুলি নিয়ে যারা কাটতে ছোট ছোট কৃষি ভিত্তিক পল্লী নিয়ে এদের জন্য। এবং শর্তগুলি কি কি? শর্ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা চুক্তি করতে হবে। ওই ডিপার্টমেন্ট অলরেডি অনেকে করে ফেলছে সবাই, এটা নির্দিষ্ট ডেট ছিল, এই 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু করতে হবে। মানে ডেট সামনেও আছে, কন্টিনিউ হচ্ছে এবং অনেকে করে ফেলছে। এবং বর্তমানে যদি গ্রাহকের মধ্যে যারা বর্তমান গ্রাহক আছেন তাদের মধ্যে 20% এই ঋণের আওতায় গ্রহণ করা যাবে। যে বর্তমান গ্রাহকদের মধ্যে 20% এই ঋণের আওতায় গ্রহণ করা যাবে। এবং বলতেছে পুরাতন ঋণ সমন্বয়ের সাথে এটা ব্যবহার করা যাবে না। অনেকে আছে যে মনে করেন যে তার আগের পেন্ডিং আছে, ওভার ডিউ রয়ে গেছে, এখন যদি তাকে এই লোন দেওয়া হয়, সে যদি এমন করে এই টাকা দিয়ে তার আগেটা অ্যাডজাস্ট করে ফেললো, সেটা হবে না। এটা শুধুমাত্র দেওয়া হয়েছে করোনা প্রাদুর্ভাবের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই সহায়তা, এবং এটা শুধুমাত্র এই কাজই ব্যবহার করতে পারবে, আগেরটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। এবং এখানে বলছে যে এটা 6 মাসের গ্রেস পিরিয়ড সহ এর মেয়াদ হচ্ছে 18 মাস। তার মানে দেখেন কতটা সুবিধা দিচ্ছে, 6 মাসের গ্রেস পিরিয়ড এসহ 18 মাস তাকে সময় দিচ্ছে। আর এর সুদের হার মাত্র 4%, আর তার বাকিটা দিচ্ছে গভর্নমেন্ট। এই দেখেন এই স্কিমের অর্থ সদ্ব্যবহার হয়নি যদি প্রতীয়মান হয়, কারণ সেন্ট্রাল ব্যাংক তো আমি চাবো আর দিয়ে দেবে না। যদি মনে করেন ওনাকে তো এটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, অডিটর আছে, প্রি অডিট আছে, তারপরে ইন্সপেকশন আছে, এগুলি যদি দেখে যে না সঠিকভাবে সে ব্যবহার হয় নাই, তাহলে কি করবে যে এই যে টাকাটা দিল তার উপরে 2% হারে সুদ সহ আদায়যোগ্য হবে। এটা কি করবে? আমি যে ওর থেকে ফান্ড নিয়ে করতেছি, আমার কাছ থেকে সে আদায় করবে। এবং বলতেছে বাংলাদেশ ব্যাংক হতে 1% হারে পূর্ণ অর্থায়ন সুবিধা পাবে। তার মানে ব্যাংক এখানে পাচ্ছে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে 1% ইয়ে পাবে, আর বাকিটা ব্যাংক কালেক্ট করে আমার গ্রাহকরে টাকাটা দেওয়া হচ্ছে। এরপরে সার্কুলার 2 যেটা আসলো, এখানে দেখেন শস্য ও ফসল খাতে 4% রেয়াতি সুদ হারে কৃষি ঋণ প্রদান। এটা আছে এসিডি সার্কুলার 2 এর মাধ্যমে 27 এপ্রিল। এটা হচ্ছে ব্যাংক নিজস্ব ফান্ড থেকে, কারণ আমরা জানি প্রত্যেকটা ব্যাংকের কিন্তু প্রত্যেকটা অংশে কে কতটুকু কোন খাতে কত বিতরণ করবে। এখানে আমাদের সম্মানিত একজন এমডি স্যার আছেন, উনি এর আগে রাকাবে ছিলেন, অগ্রণীতে ছিলেন, এখনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উনি এমডি। উনি জানেন যে উনি আমাদের কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে আমাদের কিন্তু প্রতি বছর আপা আছে, অ্যানুয়াল পারফরমেন্স ইয়ার, এখানে কিন্তু আইডেন্টিফাই করা আছে কোন খাতে কি করতে হবে, কি কি কাজ করতে হবে। ঠিক সেন্ট্রাল ব্যাংকের সাথেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কিন্তু এমইউ আছে, আইডেন্টি টার্গেট দেওয়া আছে, তুমি এইটা করবা, তোমার লোন গ্রোথ এত হবে, তোমার অ্যাডজাস্টেড লোন গ্রোথ এর বেশি হতে পারবে না, এই ধরনের সবকিছু ইন্ডিকেটর গুলো দেওয়া আছে, কন্ট্রোল ডিভাইস এখানে ফিট করা আছে। তো সেটার আলোকেই এখানে বলা হচ্ছে যে ব্যাংক নিজস্ব অর্থায়নে এই ফান্ডটা ক্রিয়েট করবে যেখানে 4%। কিন্তু আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অলরেডি কিন্তু 4% ইন্টারেস্টে বিভিন্ন জায়গায় অলরেডি লোন দেওয়া আছে কিন্তু, এবং এটা কিন্তু কন্টিনিউ চলতেছে, হয়তো প্রচার হয় না, কিন্তু 4% অনেক আগের থেকে। যেমন আমার অগ্রণীর কথা বলতেছি, আমরা যে হাওর এলাকায় 4% ইন্টারেস্ট, এটা কিন্তু কন্টিনিউ লোন চলতেছে অনেক আগের থেকে। মশল্লায় 4% ইন্টারেস্ট, এটা কেউ হয়তো জানেও না, জিনিসটা হয়তো প্রচার নাই, কিন্তু জিনিসটা আসলে চলতেছে। দেখেন এখানে কি জন্য হবে? আমদানি বিকল্প ফসল, ডাল, তেল, বীজ, মশলা জাতীয় ফসল, ভুট্টা, এগুলি যেমন সরাসরি কৃষি পর্যায়ে যারা কাজ করে তাদেরকে বিতরণ করার জন্য। এটা বলছে 1 এপ্রিল 20 হতে 30 জুন 21 পর্যন্ত এই পিরিয়ডের ভিতরে হবে। এবং এপ্রিল জুন 20 ত্রৈমাসিকে আদায়কৃত ঋণ সমূহের বিপরীতে এবং এপ্রিল জুন 20 বকেয়া যে তার স্থিতি আছে তা 19-20 অর্থ বছরের শেষে আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে। এবং 20-21 অর্থ বছরের, এখানে আবার বলছে যে এপ্রিল থেকে 20 পর্যন্ত 4% সুদ হার নির্ধারণকৃত
উক্ত সময় আদায়কৃত সমন্বয়কৃত ঋণ সমূহের বিপরীতে অর্থ বছর শেষে ক্ষতিপূরণ করা যাবে। আর এটার ক্ষেত্রে 4% সুদ, 5% পুনর্ভরণ পাওয়া যাবে এবং রিয়াতি সুদ বিতরণকৃত ঋণের আদায়কৃত বা সমন্বয়কৃত ঋণ হিসাব সমূহের বিপরীতে অর্থ বছর শেষে 1 মাসের মধ্যে আর্থিক দাবি করবে। মানে ব্যাংকগুলি সেন্ট্রাল ব্যাংকে যে দাবি করা হবে সেটা এই আদায় করার পর 1 মাসের ভিতরে তার কাছে আমরা দাবি করতে হবে। দাবি করার পর বাংলাদেশ ব্যাংক এটা যাচাই বাছাই করে দেখে যদি এটা রেগুলার আছে, সবকিছু ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাংকের দিবে। আর যদি জিনিসটা এরকম না হয় তাহলে কিন্তু এটা পুরো ব্যাংকের উপরে রিস্ক। ব্যাংক যেটা দিচ্ছে, ব্যাংক তার দায়িত্বে এগুলা বুঝে শুনে দিচ্ছে এবং অবশ্যই আমরা অর্থনৈতিক চাকা ঘুরবে এবং ঘুরছে। এরপর দেখেন আরেকটা সার্কুলার আসলো, সেটা হচ্ছে নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক এবং প্রান্তিক পর্যায়ে যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের পূর্ণ অর্থায়নের জন্য স্কিম আসে, যেটা আছে এফআইডি সার্কুলার 1, যেটা 20 এপ্রিল জারি করা হয়। এটা কারা পাচ্ছে? এই প্যাকেজটা হচ্ছে 3000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল, হ্যাঁ, এটা 3 বছরের হবে এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যারা, এখানে একটা ব্যাপার হলো অনেক আছে, যেমন মাইক্রো রেগুলেটরি অথরিটির আন্ডারে ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে, ওদের থেকে ছোট ছোট লোন নেয়। তো এখানে এমন হলো যে এই মাইক্রো রেগুলেটরি অথরিটির সার্টিফিকেশন আছে ওদের কাছে, এদের কাছে এদেরকে দেওয়া। এবং এখানে আরেকটা বলতেছে যে এই ঋণ ওনারা প্রাপ্ত হবে, কারণ একটা কন্ট্রোল দরকার আছে, এবং বিতরণ যোগ্য হবে নিম্ন আয়ের পেশাজীবী কৃষক, প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী, অতি দরিদ্র এবং দরিদ্র অনগ্রসর জনগোষ্ঠী যারা আছেন তারা এইটার আওতায় আসবেন। এখানে বলতেছে কি কি শর্ত আছে। শর্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে একইভাবে চুক্তি করা ব্যাংকগুলি করবে এবং ওই যে এমআরএ হতে সার্কুলার অনুযায়ী সক্ষমতা অনুযায়ী প্রত্যয়নপত্র একটা বিষয় আছে। হয়তো এই ব্যাপারগুলো হয়তো সামনে নাও থাকতে পারে। এটা সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে কোনো একটা ইস্যুতে আমার জিনিসটা হচ্ছে না, তখন দেখা যাবে সেন্ট্রাল ব্যাংক যে কোনো সার্কুলার ইস্যু করে এগুলি রহিত করতে পারে। যেটা আমরা বলছি যে আগে একটা ছিল যে পরবর্তী কোয়ার্টারের শেষে যদি তার লিমিট অতিক্রম করে ফেলে, তখন দেখা যাবে যে পরবর্তী 5 কর্মদিবসে বলা হয়েছিল সার্কুলারে এটা অ্যাডজাস্ট করতে হবে। দেখা গেলো এটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার বা হচ্ছে না, তখন সেন্ট্রাল ব্যাংক কিন্তু আবার আর একটা সার্কুলার জারি করে বলল না, ওইটা থেকে রহিত করে দিল। রহিত করে বললো না, এটা 5 দিন, এটা 10 দিন হবে। আরেকটা দিল যে আইসিআর করার ব্যাপারে। আইসিআর করতে গেলে আমরা দেখি যে 3 বছরের অডিটেড অ্যাকাউন্টস দরকার। তো ওইটা করতে সময় সাপেক্ষ ব্যাপার। অডিট রিপোর্ট এই করোনার ভিতরে আপনি কোথায় পাবেন, কোথায় অডিট ডাকবেন, তো ওইটা দেখা গেল যে ওইটা মৌকুব করে দিল। ওইটা বললো যে না, আপাতত এটা দরকার নেই। সেন্ট্রাল ব্যাংক যখন যেটা আসতেছে, যখন যেটা বাধা সৃষ্টি হচ্ছে, সাথে সাথে কিন্তু একটা সার্কুলার দিয়ে প্রতিনিয়ত, যেমন আজকে আমার এই কন্ডিশন আছে, কালকে এই কন্ডিশনটা হয়তো রহিত হয়ে যেতে পারে। যে সার্কুলারটা আমরা যারা ব্যাংকে কাজ করি, আমাদের সবসময় চিন্তা বা আমরা দেখি সবসময় কি কি সার্কুলার জারি করলো, এগুলোর সাথে আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাডজাস্ট করে ফেলি এবং অ্যাডজাস্ট যদি না করতে পারি তাহলে কিন্তু আমার এখানে ভুল হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু সবাই করি এবং প্রত্যেকটা ব্যাংক কিন্তু তার স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু এগুলি নিয়ে করে এবং সার্কুলার করে ইন্টারনালি। তারপর আমরা যদি দেখি এখানে যে অর্থায়নকারী ব্যাংক 3 মাসের গ্রেস পিরিয়ড প্রদান করবে এবং কোয়ার্টারলি এই ইয়াটা আদায় হবে এবং ক্ষুদ্র ঋণ বিনিয়োগের মেয়াদ হবে গ্রেস পিরিয়ড সহ 1 বছর এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন এই উদ্যোক্তাদের জন্য 2 বছর। এখানে একটা হলো যারা ছোট ছোট ব্যবসায়ী, ওনাদের জন্য 1 বছর, কিন্তু অনেকে আছে উদ্যোক্তা। এটা কিন্তু আরো ডিটেইলস আছে, আমরা তো ডিটেইলসে যাচ্ছি না, আমরা যদি সার্কুলার দেখি তাহলে আমরা দেখলাম যে গ্রেস পিরিয়ড সহ ক্ষুদ্র ঋণ বিনিয়োগের মেয়াদ হচ্ছে 1 বছর। গ্রেস পিরিয়ডটা কত? গ্রেস পিরিয়ডে কিন্তু 3 মাস এখানে, আর ক্ষুদ্র আরেকটা আছে কিন্তু আবার 6 মাস। এক একটা কিন্তু এক এক রকম। আর যারা উদ্যোক্তা তাদের জন্য হলো 2 বছরের জন্য। এবং অন্যান্য যে কন্ডিশন গুলো আছে, যে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়নের বিপরীতে 1% এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের অনুকূলে 3.5%, এন্ড গ্রাহক পর্যায়ে এর হবে 9% এবং ক্রমহ্রাসমান হারে সুদ হিসাব করতে হবে। মানে যতটুকু দিয়ে ফেলছে আর যা বাকি আছে এই বাকিটার উপরে চার্জ হবে। তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে হবে। এবং কোন অনিয়ম যদি পরিলক্ষিত হয়, অনিয়ম আছে হতে পারে যে আমরা হয়তো দেওয়ার সময় যাচাই বাছাই যদি না হয়,
হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু কি হবে, যদি এটা সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে যে এখানে অনিয়ম হয়েছে, ওনার ইন্সপেকশন টিম আছে দেখবে, হ্যাঁ, যখন আমরা ডকুমেন্ট পাঠাচ্ছি সেগুলি যাচাই বাছাই হবে, দেখার পরে যদি এরকম হয় তাহলে কি হবে, পরিকল্পনা করলে 2% হারে দণ্ড সুদ আরোপিত হবে এবং ব্যাংক ওই ক্ষুদ্র ঋণকারী প্রতিষ্ঠান হতে ঋণ দানকারী প্রতিষ্ঠান আদায় করতে পারবে। যেমন যদি হয় যে আমার এমন হলো যে আমি তাকে যে দিলাম সে যদি তার অন্য কাজে, যে কাজে দিচ্ছে অন্য কাজে লাগাইছে, অথবা কারণ আমাকে কিন্তু প্রুভ করাতে হবে যে সে করোনায় ক্ষতিগ্রস্ত, এটা কোনো একটা জিনিস আমার প্রুভ করতে হবে। যদি ওটা সঠিক না হয় তাহলে কিন্তু দেখা যায় তার যদি ডিক্লারেশন ঠিক না থাকে তাহলে কিন্তু তাকে 2% দণ্ড সুদ আরোপ করার এখানে সুযোগ করে দিচ্ছে। তো এই গেল এটা সম্পর্কে এখানে যেমন বলতেছে, দেখেন এটা স্কিমটা 3 বছরের এবং এই যে সনদ প্রাপ্ত হতে হবে মাইক্রো রেগুলেটরি অথরিটির মাধ্যমে। এখানে অনেকের একটা কনফিউশন আছে, আমি বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় আলোচনায় দেখা যায় অনেকে আমরা কি করি, আমরা সার্কুলার গুলি না পড়ার ফলে আমরা কি হয় যে কনফিউশনে থাকি এবং আমাদের কিছু কিছু আলাপ আলোচনা, যে চায়ের কাপে ঝড়টার এরকম ব্যাপার আছে যে বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়, তো আমরা হয়তো ভুল হই, আরেকজনের কথা শুনে আমরা অন্য কোনো মন্তব্য করে ফেলি। তো জিনিসটা এরকম হলো, আমরা যদি সার্কুলার গুলো একটু দেখি তাহলে কি দেখা যায় সার্কুলার একদম ক্লিয়ার, কোনো রকমের সমস্যা নাই, এবং যেই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে সেগুলি কিন্তু সাথে যদি অ্যাড্রেস হয় সাথে সাথে সেন্ট্রাল ব্যাংক সেগুলি কিন্তু আমাদের কিন্তু রেকটিফাই করে দিচ্ছে যে কোনো ভাবে। যদি ওনাদের নলেজে যায় যে এখানে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সাথে সাথে এটা রেকটিফাই হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমরা স্মুথলি যেন কাজ করতে পারি। এই প্যাকেজটা আরো কিছু আছে, যে উদ্যোগ, এই যেমন ক্ষুদ্র ঋণ বিনিয়োগ, এখানে বলতেছে দেখেন একক গ্রাহকের ক্ষেত্রে ঋণ বিনিয়োগের পরিমাণ হবে ৭৫,০০০ টাকা। যদি একজন লোক, কারণ এরা একদম নিম্ন পর্যায়ে ক্ষুদ্র বিনিয়োগকারী, একদম ক্ষুদ্র যারা আছে কৃষি ক্ষেত্রে, তাদেরকে ৭৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া যাবে। এবং এটা যদি গ্রুপ হয়, যে ৪-৫ জনে মিলে, এখানে বলছে যে ন্যূনতম ৫ জন হতে হবে। এই ৫ জন যদি সদস্য হয় তাহলে এটা বিনিয়োগের পরিমাণ হবে ৩ লক্ষ টাকা পর্যন্ত। মানে একদম মতো, যে যদি ৫ জন একটা সদস্য হয় তাহলে আমার এখানে ৩ লক্ষ টাকা পর্যন্ত সে পাবে, এবং 1 বছরের একদম সে যেন সার্ভাইভ করতে পারে। এটা কিন্তু আসলে ওয়ার্কিং ক্যাপিটাল অনলি ফর যে করোনা ভাইরাসের বা এই প্রাদুর্ভাবের কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে সার্ভাইভ করার জন্য গভর্নমেন্ট এই প্যাকেজটা দিয়েছে। আবার যদি এমন হয় যে ক্ষুদ্র উদ্যোক্তা, এটা গেল বিনিয়োগকার বা ক্ষুদ্র ঋণে বিনিয়োগ, একক ব্যক্তি যদি হয় বা গ্রুপ যদি হয়, যদি উদ্যোক্তা হয়, উদ্যোক্তা মানে আমরা তো জানি এন্টারপ্রেনার, সেই উদ্যোক্তা উনি কিন্তু এককভাবে 10 লক্ষ টাকা পাবেন। আর এটা যদি যৌথ হয়, যৌথ মানে ন্যূনতম ৫ জন সদস্য হতে হবে ওই উদ্যোক্তার প্রতিষ্ঠানের, এগুলি পরে, এবং কোনোটার সাথে যদি আমার লিঙ্ক থাকে, সার্টিফাইডের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করার সুযোগ আছে। এখানে একজন পাবে 10 লক্ষ, কিন্তু যদি 5 জনের গ্রুপ হয়, সদস্য থাকে, তাহলে সর্বোচ্চ 30 লক্ষ টাকা সে পেয়ে যাচ্ছে এখানে। এবং গ্রেস পিরিয়ড সহ তার হবে 2 বছর, মানে 2 বছরে অল্প অল্প করে তাকে শোধ করতে হবে, কোনো গায়ে বাজবে না, মাঝখানে তার যে কর্মকাণ্ড সঠিকভাবে চলবে। তারপরে আরো অনেক কন্ডিশন আছে, যেমন বলতেছে যে এখানে এই ক্ষুদ্র প্রতিষ্ঠান কর্তৃক বিগত 3 বছরের বিতরণকৃত গৌর ঋণ বিনিয়োগের 30%, অথবা এই যে 3000 কোটি টাকার প্যাকেজ এর 2%, এইটার মধ্যে যেটা কম সেইটা একটা দেওয়া যাবে। তারপরে পরেরটা দেখেন, বলতেছে যে 75% ক্ষুদ্র বিনিয়োগকে দিতে হবে এবং 25% দিতে হবে উদ্যোক্তাদের। এখানেও কিন্তু অনেকগুলি সেগ্রিগেট করা দেওয়া আছে, যে আপনি কোনোভাবেই যেন ইমব্যালেন্স না হয়, যে আপনার সাথে কারো সম্পর্ক ভালো মনে হলো সে পেয়ে গেল, ওইটা যেন না হয়। যেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিক্সড করা আছে। একটা হলো যে আপনি ক্ষুদ্র যে উদ্যোক্তা সে যতটুকু পাবে, আবার যে ক্ষুদ্র যে বা একদম সিঙ্গেল আছে, অসহায় আছে, সেও যেন বেশি মাত্রায় পায়, তাকে 75% দিতে হবে ব্যাংকের, যে তার যে টোটাল ফান্ড হবে এই তহবিলের, সে যতটুকু দিবে তার 75% অবশ্যই ক্ষুদ্র ঋণ হিসেবে দিতে হবে, আর 25% দিতে হবে আমাদের হলো উদ্যোক্তাদের। সার্কুলারগুলি আমরা যদি দেখি, দেখেন যে বিআরপিডি সার্কুলার 7/2020, 8, 9, 10, হ্যাঁ, তারপরে আছে এসএমএ সার্কুলার 1/20, এসিডি সার্কুলার হচ্ছে এখানে 1, 2, এই রকমের করে যে সার্কুলারগুলি আসছে। পাশাপাশি আমরা
একটা জিনিস দেখায় যে সার্কুলগুলো আসলে এই রকমের যে আমাদের সার্কুলার, প্রত্যেকটা সার্কুলার এভাবে সুন্দর করে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আমাদের কাজ হবে একটু ডাউনলোড করে পড়া, একটু দেখা। আমরা যদি দেখি তাহলে আমাদের অনেক কনফিউশন দূর হবে। এখানে কিন্তু সব গুছানো আছে সুন্দরভাবে, প্রত্যেকটা সার্কুলার ওইভাবে করা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ। যে আপনারা যদি একটু দেখেন, আমাদের এই সার্কুলার গুলিকে বেস করে আমাদের আজকে এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যেন একটু সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে। আর এই রিলেটেড আমি ব্যক্তিগতভাবে আমি কয়েকটা ভিডিও করে আমার ইয়েতে ছেড়েছি। আমার একটা চ্যানেল আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ই লার্নিং, ওখানে ভিডিওগুলি আছে এবং এই সার্কুলারগুলি আপলোড করা আছে আমার গুগল ড্রাইভে। তো আমি এই বলে আসলে আজকে এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আর বেসিক্যালি জিনিস হলো এটা তো ব্যাংক রিলেটেড যে জিনিসগুলি হলো এগুলি আমরা একটু আলোচনা করেছি। আর এগুলি কিন্তু এক একটা বিশদ ইয়া আমরা একদম সংক্ষিপ্ত আকারে, যে একটা বেসিক ইয়াটা যে কি করলে কি করা যেতে পারে। তবে একটা জিনিস আপনাদেরকে অ্যাসিওর করতেছি যে আপনাদের বন্ধু বান্ধব যেখানে যে থাকুক বিভিন্ন রকম কথাবার্তা বলতে পারে, ব্যাংক কিন্তু অপেক্ষা করতেছে আপনার এই যে কাস্টমারের জন্য। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই করোনার ইয়েতে প্রত্যেকটা দিন আমরা অফিস করতেছি, একদম ফুল টাইম অফিস করা হচ্ছে, আমাদের সেফটি মেজার নিয়েই করছি। আর আমরা প্রতিদিন ফাইল প্রসেস করতেছি, আমাদের ক্রেডিট কমিটি হচ্ছে, বোর্ড হচ্ছে, 5টা-6টা বোর্ড মিটিং হচ্ছে মান্থলি, সব অনলাইনে, কিন্তু সব এক্সিকিউশন হচ্ছে, কোনো কাজ থেমে নেই, প্রত্যেকটা কাজ আমরা করে যাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন কেউ হয় আমাদেরকে যারা নক করবেন, যেহেতু আমরা টপ ম্যানেজমেন্টে আছি, যে কোনো ইস্যুতে আমরা কিন্তু এটা হ্যান্ডেল করার ওই ক্যাপাসিটি ইনশাল্লাহ আছে। এবং যে কোনো ঝামেলা যদি হয় আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ এগুলি গুছিয়ে দিব। আর আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে এই যে ধৈর্য নিয়ে আপনারা এরকম বসে আছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে প্রিয় আলমগীর ভাই, উনি একজন এমডি। তারপরে আমাদের সিএজি অফিসের আমাদের ডেপুটি সিএজি স্যার ছিলেন, এখন আমাদের এটার প্রেসিডেন্ট। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার ফ্লোর ওপেন। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ আমি আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ। এত জটিল বিষয়, টেকনিক্যাল এবং জটিল বিষয়গুলো এবং অনেকের মধ্যে এই কনফিউশন রাইজ করে সুন্দরভাবে সংক্ষেপে বর্ণনা করেছেন। কিন্তু আমরা এই প্রথম এই ধরনের মানুষ তারা কিভাবে এই মেইলগুলো পাবে, তারা তো জানেই না বিষয়। আমরা যারা সচেতন তারা হলো জানি, কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা বা একটা ছোট পোল্ট্রি ফার্ম, আমরা জানি যে পোল্ট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম কিন্তু অনেক ড্যামেজ হয়ে গেছে, ওদের প্রোডাক্ট ডিম নষ্ট হয়ে গেছে, পোল্ট্রি নষ্ট হয়ে গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, দুধ আমরা জানি যে অনেক নষ্ট হয়ে গেছে। এই যে ছোট ব্যবসায়ী বা উদ্যোক্তা বা যারা তারা কিভাবে মানে বলা হচ্ছে যে ব্যাংকিং কাস্টমার রিলেশনশিপ এর মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই অনেকেরই। তো তাহলে কিভাবে ব্যাংকের সাথে রিলেশনশিপ, এটা আমি কোনো আইডিয়া। তো স্যার আপনি রাইটলি বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি আছে এটা সারা দেশে লতা পাতার মতো বিস্তৃত। যেমন সোনালী ব্যাংকের 1200+ ব্রাঞ্চ, হ্যাঁ, কৃষি ব্যাংকের হাইয়েস্ট ব্রাঞ্চ, হ্যাঁ, তারপরে রাকাবের আছে, অগ্রণীর 960টা ব্রাঞ্চ, জনতার, এরকম সারা দেশে ব্রাঞ্চ বিস্তৃত। তো আমাদের যে রুট লেভেলে আমরা আমাদের ব্রাঞ্চগুলিকে নির্দেশনা দেওয়া হয়েছে তার আশেপাশে মানুষদেরকে যেন উদ্বুদ্ধ করে, যে জানিয়ে দেওয়া। কারণ অনেক জিনিস আমরা জানি, আমরা শিক্ষিত লোক, অনেক কিছু ভুল ভ্রান্তির ভিতরে আছে, কিন্তু ঘটনা এমন হলো যে ওকে জানিয়ে দেওয়া, টাচে আসা। তা মানুষ এইভাবে বলতেই হয়তো কিছু হয়। কারণ এই প্যাকেজগুলি কিন্তু লং টার্মে, একটা দেখা যায় 3 বছর ব্যাপী এটা করবে, এটা প্যাকেজটা 3 বছর ব্যাপী চলবে। আছে যে একটা নিচের লেভেলে পাও সবাই। আপনারা জানেন যে আমরা দেখে যে ব্যাংকে আমরা যারা চাকরি করেছি, দেখা গেল যে একটা প্রণোদনা আসলো, যারা করোনার ভিতরে কাজ করবে তারা তাদের ওই যে 10 দিন যদি কাজ করে, সশরীরে কাজ করে, তাহলে দেখা যাবে তার 1 মাসের বেসিক পাবে। কিন্তু সেটা 30,000 টাকার নিচে হতে পারবে না এবং সর্বোচ্চ 1 লাখের উপরে যেতে পারবে না। কারণ অনেকে কন্ট্রাকচুয়াল আছে, তারা দেখা যায় তার বেসিক 3 লাখ 4 লাখ টাকা, সে কিন্তু 1 লাখের বেশি পাচ্ছে না। আবার একটা হলো নিচে, তার বেসিক হয়তো 5,000 6,000 টাকা, ছোট একদম পিওন বা আরো ছোট 6-7 হাজার টাকা একজনের, বা 9,000 টাকা বেতন, সেও কিন্তু 30,000 পাচ্ছে। তার মানে কি, এই যে একটা ব্যালেন্স করা গভর্নমেন্টের, মানে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে,
যে ওনার মাথা থেকে এই জিনিস, সাথে সাথে আমার আছে, আমার যেমন অর্থমন্ত্রী মহোদয় আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার আছেন, তারপরে আমার যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব স্যার আছেন, পাশাপাশি আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের সচিব স্যার আছেন, সবাই মিলে যে এই যে একটা এমন ভাবে জিনিসটা গুছিয়ে নিয়ে আসছেন, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমার বাংলাদেশে কিন্তু একটা আলাদা ভাবমূর্তি আসছে যে করোনার ইয়াতে আমরা যেমন আর্থিকভাবে গভর্নমেন্ট যেভাবে হ্যান্ডেল করতেছে, হ্যাঁ, চিন্তা কিভাবে ব্যালেন্স করে, এটা কিন্তু আসলে এটা চিন্তার বিষয়। যে আমরা উপরওয়ালার কাছে ধন্যবাদ, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, তাই আপনি ঠিকই বলেছেন যে আসলে এটা সরকার খুব মানে অল্প সময়ের মধ্যে একদম প্রথম দিক থেকে অল্প সময়ের মধ্যে এটা সাকসেস করবে মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশনের উপর। আপনি যেটা বলেন যে ব্যাংক তো গ্রুপ লেভেলে আছে, একটা একদম গ্রুপ পর্যন্ত আছে। যেমন এটা কতটুকু ইফেক্টিভলি ব্যাংকগুলো ইমপ্লিমেন্ট করতে পেরেছে, নিশ্চয়ই আপনারা সেন্ট্রাল ব্যাংকও মনিটর করছে, কারণ একটা ডিপার্টমেন্ট একটা কাজ দিয়ে দিচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক মনিটর করছে। আবার ব্যাংকের সমস্ত প্রসেস গুলি মেনেই কিন্তু কাজ করা হচ্ছে, যত রকম প্রসেস আছে ব্যাংকের সবগুলি মেনে, কিন্তু দ্রুততার সাথে করা হচ্ছে যেন সময় ক্ষেপণ না হয়। কারণ একটা প্রতিষ্ঠান, কারণ উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানটা রানিং করা, সার্ভাইভ করা, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে তাকে চালানো। যে আমাদের উদ্দেশ্য এটা না যে আটকায় রাখা, যে এই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো রাষ্ট্র তো সব ব্যাংকে কাজ করতেছে, প্রাইভেট ব্যাংকও করতেছে। ব্যাংকের আমাদের এই যে একটা সুযোগ আছে কাজ করার, কারণ আলটিমেট দেশের জন্য কিছু আমার একটা করা, আমি তো অন্যভাবে করতে পারবো না। আমি যদি এখানে ইনভলভ হয়ে যাই, তাহলে দেখা যায় এর মাধ্যমে আমার যে পজিটিভ অ্যাটিটিউডের কারণে আমার হয়তো কোনো একটা প্রতিষ্ঠান সাস্টেইন করে যাবে, হ্যাঁ, আমার কারণে যেন কোনো একটা প্রতিষ্ঠান বিপদে না পড়ে। তো আমরা এইভাবে কিন্তু স্যার কাজ করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আলমগীর স্যার কিছু বলেন। এবং ইচ্ছুকদেরকে এটা আসলে প্রশংসার দাবিদার। এবং আমি বলি যে ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমরা এমন মানবিক সরকার যে এখানে বাংলাদেশকে শুরু করে আমাদের আর্থিক সবাই কিন্তু এগুলি আসলে এটা কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর একটা আমি মনে করি যে মুখ্যম একটা সুযোগ করে দিয়েছে। বাবা উচিত যে ভালো প্যাকেজ, আর বাংলাদেশ ব্যাংক এই প্রণোদনা প্যাকেজের সার্কুলারগুলোকে খুব সিম্পলিফাই করেছে। যেখানে আমরা দিক সমস্যা বা আমাদের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যাগুলো দিয়ে আবার লাগছে। বাংলাদেশ ব্যাংক আমরা ধন্যবাদ জানাই। আমি বলি যে শুধু একদিন বর্তমানে এই সুবিধা নিতে পারা না, আমাদের এখন সম্পর্ক হয় নাই, তারাও যে আসে আমরা কিন্তু তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা তাদের সুবিধা দিচ্ছি। তো মনোহর ভাই আমাদের আমি উনি একজন দক্ষ, উনি একজন ব্যাংকার, উনি এফসিএসসি এবং আমাদের ইন্টারন্যাশনাল কর্পোরেট কমপ্লায়েন্স আমার সিএফও, উনি আগে ছিলেন দুবাই ব্যাংকে। হ্যাঁ, আই এগ্রি। থ্যাংক ইউ স্যার। সো আমরা মানে আর কোনো ইয়া না থাকলে আমরা মানে ক্লোজ করা যায় স্যার। আর স্যার আপনাকে ধন্যবাদ। আরেকটা জিনিস স্যার, একটা অনুমতি নিচ্ছে যে আমরা যদি এই ভিডিওটা একটু গুছগাছ করে একটা ভিডিও যদি ইয়া করি, আপনার কোনো আপত্তি আছে কিনা? কারণ কি এটা মানুষকে মেসেজ দেওয়া দরকার আছে। থ্যাংক ইউ। তাহলে কি একটা ইয়ে হবে যে এই যে আপনারা আমরা আলোচনা করলাম, আলোচনাগুলো যে আরো 10টা লোক যদি জানে, হ্যাঁ, জিনিসটা একটু ইয়ে হবে। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্য সহকারে আপনারা বসে আছেন সেই 3 ঘন্টা 3.5 ঘন্টা, এবং এটা এক ধরনের আসলে ইনভেস্টমেন্ট। আমাদের ইনভেস্টমেন্ট মানে নিজেদেরকে ডেভেলপ করার ইনভেস্টমেন্ট। আমি প্রতিনিয়ত বলি, আমি কিন্তু স্যার সব জায়গায় বিভিন্ন জায়গায় ক্লাস নেই, যে এরপরে হয়তো আরেকটা ক্লাসে চলে যাব, বিভিন্ন জায়গায় জড়িত আর কি। যারা হলো আমার কাছে ভালো লাগে, আই এনজয় ইট। এই যে আমার পিছনে স্যার দেখছে, এটা আমার রিয়েল বই, আমার লাইব্রেরি, আমার ঘরের ভিতরে। হ্যাঁ, আমি সবসময় লেখাপড়ার ভিতরে সবসময় এর ভিতরে চলি।
তো সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করবেন, কারণ আমরা প্রতিদিন অফিসে যাচ্ছি, যেতে হচ্ছে, কিভাবে কি হয়। জি স্যার, আজকে বেঁচে আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। আল্লাহ পাক আজকে আমাদের বাঁচিয়ে রাখছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।